কি যেন লেখা উঠলো, ইউ আর ইউজিং কি যেন। এক সপ্তাহ বাচ্চারা ছুটি পাইছে তো, গত শনিবার যে আপনার কালী পূজার না কি পূজার ছুটি ছিল ক্লাস 5। আমার আবার একটু কি হয়ে গেল। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনহাজুল, হ্যাঁ ম্যাম। শুনতে পাচ্ছ বাবা আমার কথা? জি। আচ্ছা। আজকে আজকে কোন পত্র পড়ার কথা ছিল বলো? প্রথম দ্বিতীয় না পত্র। দ্বিতীয়? দ্বিতীয় পত্র ম্যাডাম। দ্বিতীয় পত্র পড়ার দ্বিতীয় কথা। পত্র। দ্বিতীয়। তাহলে আমরা একটু দ্বিতীয় পত্রটা রেডি করি, কাছে রাখি দ্বিতীয় পত্র। যেহেতু আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটোই পড়তে হবে জি। একসঙ্গে, আমরা সেজন্য পড়বো। প্রথম পত্র পড়া হয়ে গেলে আমরা, যেহেতু প্রথম পত্রের একটা অধ্যায় পড়া হয়ে গিয়েছে, এই জন্য আমরা এখন চলে আসছি দ্বিতীয় পত্রে। দ্বিতীয় ঠিক পত্র। আছে, দ্বিতীয় পত্রটা বের করো। অধ্যায় 1। দেখো, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। যাদের কাছে বই আছে তারা একটু আমরা দেখি, ভারতে মুসলিম শাসন জি ম্যাডাম। প্রতিষ্ঠা। জি। ঠিক আছে, এখানে আমরা পাইছি ম্যাম। অনেক কয়েকটা পাঠ পাবো। সেখান থেকে আমাদের যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি প্রশ্ন আকারে বলেও দিব এবং আমরা সেভাবেই পড়বো। তাহলে চলে আসো, অধ্যায় 1, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। যারা আছো তারা আমরা দেখি, এটা আমরা পড়ছি কিন্তু দ্বিতীয় পত্র, ইসলামের জি। ইতিহাস দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় চলে আসি আমরা পাঠ 1-এ। পাঠ 1 দেখি, পাঠ 1-এ আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষ পরিচিতি। ভারতবর্ষের পরিচিতি, অর্থাৎ ভারতবর্ষের নাম, ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়া। ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান, ভারতবর্ষের নৃতাত্ত্বিক বিবর্তন, এগুলোই আসে না। জাস্ট পুরো ভারতবর্ষটার পরিচিতি আমরা পার্ট 1-এতে পাবো। তাহলে প্রথম আমার যেটা প্রথম ইম্পর্টেন্ট প্রথম প্রশ্নই যেটা, সেটা হলো ভারতবর্ষের নামকরণ। নামকরণ। কোথা থেকে নেমিং অফ ইন্ডিয়া। নামকরণটা কিভাবে হলো? তারপরে আমরা যেটা পড়বো সেটা হলো ভৌগোলিক অবস্থান, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি রয়েছে। তারপরে যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হলো ভারতবর্ষকে কেন নৃতাত্ত্বিক জাদুঘর বলা হয়, এটা আমরা পড়ার সময় দেখবো। এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে প্রথম আমরা চলে আসি ভারতবর্ষের নামকরণ, কোথা থেকে কিভাবে এর নামকরণটা হলো। এটাও কিন্তু আমার একটা অনুধাবনমূলক প্রশ্ন। যাদের কাছে বললাম কলম টলম আছে, ওরা আমরা একটু এর পাশে ছোট্ট করে দাগায় রাখি, যেটা কিন্তু আমাদের পড়তে হবে, যে ভারতবর্ষের নামকরণটা কিভাবে হলো। এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে অবস্থিত ভারতবর্ষ সাধারণভাবে ভারত উপমহাদেশ নামে পরিচিত। বিশাল আয়তন, বিপুল জনসংখ্যা, প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয়। এখানে দেখো 3টা পয়েন্টস রয়েছে, যে উপমহাদেশ বলা হয় কি কারণে। 1, বিশাল আয়তন, 2, বিপুল জনসংখ্যা, 3, প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে। এখন আমি কিন্তু একটু ভালো করে যদি খেয়াল করি, যেটা সবসময় বলে রাখতেছি, যে এগুলো দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন, যেটা নৈবিত্তিকে আমরা পাই 1, 2। এখন আমি যদি বলি যে উপমহাদেশ হওয়ার জন্য কোন ধরনের বৈশিষ্ট্য দরকার, 1, 2, 3 দিয়ে এই 3টা দিলাম, দিয়ে নিচে আমি দিয়ে দিলাম নিচের কোনটি সঠিক। 2টা দিলাম, একটা ভুল দিলাম, তাহলে 1 আর 2 হবে। এভাবে ভালো করে খেয়াল করব। এই জন্য বলছি যে আমরা যদি এভাবে লাইন বাই লাইন পড়ি, আমার নৈবিত্তিক প্রশ্নটাও কিন্তু আমার কোনো সমস্যা না। ওই 1, 2, 3 নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ, ওইটাও কিন্তু আমার বইয়েই আছে।
একটু ভালো করে খেয়াল করতে হবে। ম্যাম এখন কি ক্লাস হচ্ছে? ইসলামের ইতিহাস ও ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র। ঠিক আছে? ইসলামের ইতিহাস। হ্যাঁ, যাদের ইসলামের ইতিহাস আছে শুধুমাত্র তারাই আমরা এখানে সংযুক্ত থাকব। ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। ঠিক আছে? এবার আসি আমরা নামকরণে। জনশ্রুতি অনুযায়ী পৌরাণিক যুগে ভরত নামে এদেশে একজন হিন্দু রাজা ছিলেন। এই রাজার নাম অনুসারে নামকরণ হয় ভারতবর্ষ। এটা নামকরণ নিয়ে রয়েছে। একজন মনে করছে যে সেই যুগে ভরত নামে একজন হিন্দু রাজা ছিলেন, সেই রাজার নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ। আবার কোন কোন সূত্র মতে ফরাসি সাহিত্যে সিন্ধু শব্দটি হিন্দ এবং শিন এই উভয় নামে উল্লেখ করা আছে। কালক্রমে সমগ্র উপমহাদেশের জন্য এই হিন্দ নামটির প্রচলন হয়। দুইটা পাইলাম আমরা। আবার মনে করছেন যে গ্রিকরা ভারত আক্রমণ করতে এসে প্রথমে সিন্ধু অঞ্চলের সাথে পরিচিত হয়। এই অঞ্চলকে ইন্ডাস নামে অভিহিত করা হয়। ধীরে ধীরে তারা সমগ্র ভারত উপমহাদেশের পরিচিতি হিসাবে ইন্ডাস বা ইন্ডিয়া নামে প্রচলন করে বলে অনেকের ধারণা। ঠিক আছে, তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করলাম। প্রথমে পাইলাম একজন রাজা ছিলেন যাদের শব্দ তারা একটু সাউন্ডটা অফ করে দিয়ে রাখি, তাহলে হবে কি পড়াগুলো আমি শুনতে পাবো। তাহলে প্রথম আমরা কি বললাম যে ভরত নামে একজন রাজা ছিলেন, সেখান থেকে আসতেছে। আবার বলছে যে ভারত শব্দটা হিন্দ এবং ছিল, সেইখান থেকে হিন্দ শব্দটা আসছে। আবার অনেকে বলছে যে না, গ্রিকরা যখন ভারত আক্রমণ করে তারা প্রথমে সিন্ধুতে এসেছিল এবং এটাকে তারা ইন্ডাস বলতো। এই ইন্ডাস নামটাই আস্তে আস্তে ইন্ডিয়া নামে পরিচিতি লাভ করে। অনেকে আবার মনে করে হিন্দু শব্দ থেকে হিন্দুস্থানের ব্যবহার। মূলত ভারতবর্ষে হিন্দু ধর্মাবলম্বী প্রধান হওয়ায় মুসলমানরা একে হিন্দুস্তান নামে আখ্যা দেয় এবং এই নামটি এখনো বহুল ব্যবহৃত হয়। মধ্যযুগে মুসলিম বিবরণগুলোতে ভারতবর্ষকে হিন্দুদের বাসভূমি হিসাবে হিন্দুস্তান নামে অভিহিত করা হয়। ধারণা করা হয় হিন্দুদের বাসভূমি হওয়ায় এই অঞ্চলটি আজও হিন্দুস্তান নামে পরিচিত। তারপরে সব শেষে যেটা বলা হলো যে না, বলা হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বী লোক এখানে বেশি হওয়ার কারণে একে হিন্দুস্তান বলা হচ্ছে। আর এখনো অনেকে এটাকে হিন্দুস্তান নামে অভিহিত করে থাকে। তাহলে দেখা গেল যে প্রথমে আমরা বলছিলাম যে ভারতবর্ষের নামকরণ নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে, সেটাই আমরা পড়লাম। প্রথম পড়লাম ভরত নামে একজন রাজা ছিল, তারপরে সিন্ধ আর হিন্দ থেকে, তারপরে ইন্ডাস থেকে ইন্ডিয়া, এবং সবশেষে আমরা যেটা বলছি যে না, হিন্দু ধর্মাবলম্বী বেশি হওয়ার কারণে তাকে হিন্দুস্তান বলা হচ্ছে। এই হলো আমার মতভেদ, আর এইখান থেকে ভারতবর্ষের নামকরণ। এবার আমরা শেষে আসি ভৌগোলিক। ভারতবর্ষ যে আমরা পড়ছি তার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কি আছে, এটাকে আমরা বলি ভৌগোলিক অবস্থান, একটা জায়গার ভৌগোলিক অবস্থান। তাহলে চলে আসো ভৌগোলিক অবস্থানে। ভারতবর্ষ একটি বিশাল ভূখণ্ড। উত্তর, উত্তর পশ্চিম, উত্তর পূর্ব দিকে হিমালয় পর্বত, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে ব্রহ্মদেশ বা মিয়ানমার, পশ্চিমে পারস্য, ইরান ও আরব সাগর। বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানের বিস্তৃত অঞ্চল এর অন্তর্ভুক্ত। আমি আগেও বলেছিলাম আমার অনুধাবনমূলক, আর অনুধাবনমূলক অতিরিক্ত লেখার কোনোই দরকার নাই। সবসময় মাথায় যে আমার 7টা প্রশ্ন লিখতে হবে। আমি এখন জানি যদি আমি 2 নাম্বারের জন্য যদি আমি 2 পৃষ্ঠা লিখি, তোমাকে কি অতিরিক্ত নাম্বার দিবে? 2 এর উপর কি 4 না না। ভৌগোলিক অবস্থান আসলে আমি কিছুই লিখবো না। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কি আছে এগুলোই যদি আমি সঠিকভাবে লিখতে পারি তাহলেই আমি 2 এ 2ই পাবো। এর জন্য আমার অতিরিক্ত লেখার দরকার নাই। এজন্য আমি বললাম যে ভারতবর্ষের উত্তর, উত্তর পশ্চিম, উত্তর পূর্ব দিকে হিমালয় পর্বত, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে ব্রহ্মদেশ বা মিয়ানমার, পশ্চিমে পারস্য, ইরান ও আরব সাগর। ব্যাস এইটুকুই যদি আমি সুন্দর করে লিখতে পারি তাহলেই আমার এনাফ। এখানেই আমার 2 এ 2 পাওয়ার উপযোগী, অতিরিক্ত লেখার দরকার নাই। আমি বুঝতে পারলাম না, আবার বলো।
বুঝতে পারিনি বাবা, আবার না, বলো। মানে 5 থেকে 7 লাইন লিখলে না হ্যাঁ হ্যাঁ ব্যাখ্যা হ্যাঁ হিসেবে হ্যাঁ, অতিরিক্ত লেখার দরকার নাই আমার। তারপর লাস্টে আসি দেখি, ভৌগোলিক দিক দিয়ে ভারতবর্ষ এক বিচিত্র অঞ্চল। ভারতবর্ষের কেন্দ্রস্থলে অবস্থিত বিন্ধ্য পর্বত দেশটিকে দুইটি অসমান, বাবা যারটার থেকে একটু শব্দ হচ্ছে আমরা একটু সাউন্ডটা মিউট করে রাখি বাবা, শব্দ হলে না পড়াতে অসুবিধা হচ্ছে। ভারতবর্ষের কেন্দ্রস্থলে অবস্থিত বিন্ধ্য পর্বত দেশটিকে দুইটি অসমান অংশে বিভক্ত করেছে। অর্থাৎ খেয়াল করে আমি বলছি যে বিন্ধ্য পর্বত আছে, বিন্ধ্য পর্বত ভারতবর্ষকে দুইটি অসমান, সমান না কিন্তু, দুইটি অসমান ভাগে ভাগ করেছে। বিন্ধ্য পর্বের উত্তর অংশ আর্যাবত বা উত্তর ভারত, দক্ষিণাংশ দাক্ষিণাত্য নামে পরিচিত। এটা আমাদের নৈবিত্তিকে আসে যে ভারতকে দুটি ভাগে যে অসমান ভাগে ভাগ করেছে, কোন পর্বত, পর্বতটির নাম কি? আমরা ভালো করে খেয়াল রাখবো, বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতের উত্তর অংশকে বলা হচ্ছে আর্যাবত বা উত্তর ভারত, আর দক্ষিণাংশকে বলা হচ্ছে দাক্ষিণাত্য। ঠিক আছে, শেষ আমার ভৌগোলিক অবস্থান। এবার চলে আসি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমরা পাই, কোনো না কোনো ভাবে পাবোই, যে ভারতবর্ষকে কেন নৃতত্ত্বের জাদুঘর বলা হয়? নৃ শব্দের অর্থ হলো মানুষ, নৃ। তা এখন আমরা চলে আসি, দ্রাবিড় জাতি ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী। একটু আন্ডারলাইন করে রাখি, এগুলো নৈবিত্তিক প্রশ্ন। দ্রাবিড় জাতি ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী। এরপর আরো অনেক জাতি আসে, দেখো আর্য, শক, কুষাণ, হুন, এরা পর্যায়ক্রমে ভারতে আসে। অনেকের মতে রাজপুত, জাট, গুর্জাররা হুন জাতির বংশধর। শুধু বহু জাতি নয়, বহু ধর্ম, বহু ভাষাভাষীর মানুষের মহামিলন ঘটেছে এই ভারতবর্ষে। অর্থাৎ বলছে যে শুধুমাত্র জাতি নয়, শুধু জাতি নয়, বহু ধর্ম ভাষাভাষীর লোক এই ভারতবর্ষে বাস করে। হিন্দু ও ইসলাম ভারতের প্রধান ধর্ম। এখানে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, অগ্নি উপাসক, অন্যান্য ধর্মাবলী রয়েছে। ভারতে বর্তমানে 2000-এর অধিক উপভাষা প্রচলিত আছে। এটা আমরা আন্ডারলাইন করি, এটা নৈবিত্তিকে আসে। 2000-এরও বেশি উপভাষা রয়েছে। উপভাষা রয়েছে। এই কারণে আইরিশ ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ ভারত উপমহাদেশকে নৃতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করেছেন। ভিনসেন্ট, হ্যাঁ, একজন ইতিহাসবিদ যিনি আইরিশের অধিবাসী, যার নাম ভিনসেন্ট স্মিথ, তিনি ভারতবর্ষকে বলেছেন নৃতত্ত্বের জাদুঘর। অর্থাৎ এই ভারতবর্ষে বলছে শুধুমাত্র বহু জাতির লোক বাস করে না, বহু ভাষাভাষী, বহু ধর্মের লোক বাস করে। এই যে বহু ধরনের লোকের উপস্থিতি, এই কারণে ভারতবর্ষকে বলা হচ্ছে নৃতত্ত্বের জাদুঘর। যে ইতিহাসবিদ তাকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন তার নাম হলো ভিনসেন্ট স্মিথ। এটা আন্ডারলাইন করে রাখি, এই প্রশ্নটা আমরা পাবোই। ইথোলজিক্যাল মিউজিয়াম। এবার চলে আসি আমরা পার্ট 2 এ। চলে আসো পার্ট 2। যে আরবদের রাজনৈতিক মুলতান বিজয়ের প্রাক্কালে ভারতবর্ষের অবস্থাটা কেমন ছিল? অর্থাৎ বলছে যে আরবরা যখন সিন্ধু ও মুলতান, আরবরা মানে আমরা বলবো এখানে মুসলমানরা যখন ভারতবর্ষ আক্রমণ করে, সিন্ধু বা মুলতান আক্রমণ করেন, সেই সময়ে সিন্ধু বা মুলতানের অবস্থাটা কেমন ছিল? রাজনৈতিক অবস্থা কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল, ধর্মীয় অবস্থা কেমন ছিল, সেটাই আমরা এখানে পড়বো। এটা আসলে প্রশ্নটা এরকম হয় যে ভারতবর্ষ আক্রমণের প্রাক্কালে বা মুসলমানরা যখন ভারতবর্ষ আক্রমণ করে তখন ভারতের রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করো, অথবা অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, প্রশাসনিক অবস্থা কেমন ছিল, এইভাবে। বাবা যারটাতে একটু শব্দ হচ্ছে সে একটু আমরা মিউট করে রাখি, সাইড থেকে না শব্দ আসলে পড়াতে অসুবিধা হয়। বারবার একই কথা বলছি আমি। চলে আসে আমরা রাজনৈতিক অবস্থা। মুসলমানরা যখন ভারতবর্ষ আক্রমণ করেন, সিন্ধু বা মুলতান আক্রমণ করে, তখন সিন্ধুর বা ভারতবর্ষের অবস্থাটা কেমন ছিল?
এটা কিন্তু আমাদের একটু ভালো করে খেয়াল রাখবো, এটা উদ্দীপক দিয়ে কিন্তু আসে। ঠিক এইরকমই যদি অবস্থাটা কোথাও থাকে তাহলে আমি বুঝে নিব সেটা এই সিন্ধু আক্রমণের প্রাক্কালের ঘটনাটা বলছে। আরব মুসলমানদের বিজয়ের প্রাক্কালে ভারতে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। প্রাচীন ভারতের ইতিহাস থেকে জানা যায় মৌর্য সম্রাট মহারাজ অশোক ভারতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু 232 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যুর পর এই রাজনৈতিক ঐক্য দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ এক কথায় বলছে যে অশোকের সময়, অশোক তার রাজত্বকালে ভারতের যে রাজনৈতিক ঐক্য এটা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু অশোকের মৃত্যুর পর এই যে ঐক্য এটা বিনষ্ট হয়ে যায়। তখন কি হয়, যোগ্য উত্তরাধিকারীর অভাবে তাদের মধ্যে সাম্রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে যায়। ভারতবর্ষ অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। এরা কি করে, একে অন্যের ওপর প্রতিষ্ঠা শক্তি বৃদ্ধির জন্য এরা নিজেদের মধ্যে, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়। এই সময় রাজনৈতিক ঐক্য সংহতি একেবারে বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে মুসলমানরা বা আরবরা যখন সিন্ধু বা মুলতান আক্রমণ করে তখন ভারতের রাজনৈতিক ঐক্য বলে কিছুই ছিল না। এরপরে আসি প্রশাসনিক অবস্থা। প্রশাসনিক অবস্থাটা কেমন ছিল? ভারতের প্রশাসনিক ব্যবস্থায় রাজতন্ত্র জনপ্রিয়তা লাভ করে। এই সময় প্রাচীন বৌদ্ধ যুগের প্রজাতান্ত্রিক ব্যবস্থার বিলুপ্ত ঘটে। বংশানুক্রমিক রাজা নিযুক্তির প্রথা চালু হয়। বংশানুক্রমিক রাজা মানে বংশ পরস্পরায়, অর্থাৎ পিতা মারা গেলে তার পুত্র, সে মারা গেলে তার পুত্র, এভাবে বংশানুক্রমিক ভাবে রাজা হচ্ছে। অবশ্য রাষ্ট্রের সংকটজনক অবস্থায় কোনো কোনো ক্ষেত্রে রাজ্যে অভিজাত শ্রেণীর রাজা নিয়োগ করতেন। কোথাও কোথাও সিংহাসনে নারীর অধিকার স্বীকার করে নেওয়ার প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ বলতে যে কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে শুধু পুরুষ না, নারীরাও শাসক হওয়ার যোগ্যতা রাখে। রাজনৈতিক ব্যবস্থায় রাজা সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। ঈশ্বরের প্রতিভু হিসাবে রাজা, অর্থাৎ বলছে রাজাকে বলা হচ্ছে যে ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বরের সাথে তাকে আর কি তুলনা করা হচ্ছে। সেজন্য তার কি কি ক্ষমতা ছিল? আইন প্রণয়ন করা, শাসন কাজ পরিচালনা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করা। এ সময় উত্তর ভারতের প্রদেশকে ভুক্তি, দক্ষিণ ভারতে মন্ডল বলা হতো। প্রদেশগুলো কোথাও কোথাও রাষ্ট্র বা দেশা নামেও পরিচিত ছিল। বিষয় বা জেলার প্রধান কর্মকর্তার পদবি ছিল বিষয়পতি। শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর ছিল গ্রাম পঞ্চায়েত, গ্রামের শাসন কার্য পরিচালনা করতেন। এভাবে দেখা যাচ্ছে যে তাদের যে প্রশাসনিক অবস্থা, সেই সময়ের প্রশাসনিক ব্যবস্থাটা কেমন ছিল সেটা এখানে বুঝাই দিচ্ছে। এরপরে আমরা চলে আসি অর্থনৈতিক অবস্থায়, যে আরবদের সিন্ধু আক্রমণের প্রাক্কালে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। প্রথম থেকে আমরা জানি যে ভারতের সম্পদ ঐশ্বর্যের জন্য ভারতবর্ষ বিশ্বজোড়া খ্যাতি ছিল। অর্থাৎ ভারতবর্ষটা প্রাকৃতিক সম্পদ আর ঐশ্বর্যের একটা ভান্ডার ছিল। প্রাচীন অর্থশাস্ত্রবিদ কৌটিল্যের বিবরণ অনুযায়ী রাষ্ট্রের আয়ের মুখ্য উৎস ছিল তিনটি। এটা একটু আমরা আন্ডারলাইন করে রাখি। কি কি? ভূমি রাজস্ব, সামন্ত প্রভু ও সাধারণ মানুষদের কাছ থেকে প্রাপ্ত কর, আবগারি বা বাণিজ্য শুল্ক। ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ। কৃষককে তার উৎপাদিত ফসলের 1/6 বা 6/1 ভাগ কর হিসাবে দিতে হতো। এর নিচে একটু আমরা আন্ডারলাইন করে রাখি, এটা নৈবিত্তিকে আমাদের আসে। ফসলে কত অংশ রাষ্ট্রকে কর হিসাবে দিতে হতো? 1/6 বা 6/1 ভাগ। এই করকে বলা হয় ভাগ। তারপরের লাইনে আছে দেখো, এই যে করটা দেওয়া হচ্ছে উৎপাদিত ফসলের উপর যে রাষ্ট্রকে আমরা কর দিচ্ছি তার নাম কি? ভাগ। আন্ডারলাইন করে রাখি। এই যুগে 4টা লাইন পরে আছে দেখো, এই যুগে বঙ্গদেশের তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত বন্দর একটি প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র ছিল। নিচে আমরা আন্ডারলাইন করে রাখি, তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত ছিল এ সময়ের একটি প্রধান বাণিজ্য কেন্দ্র।
এখান থেকে বঙ্গদেশে বণিকরা বড় বড় জাহাজে সিংহল, মালয়, জগদ্বীপ প্রভৃতি অঞ্চলে বাণিজ্যের উদ্দেশ্যে যাতায়াত করত। অর্থাৎ বলছে এই যে বন্দর ছিল, বাণিজ্য বন্দর ছিল, এই বন্দর থেকে বড় বড় জাহাজে করে সিংহল, মালয় এবং নবদ্বীপে প্রভৃতি অঞ্চলে বাণিজ্য করা হতো। প্রাচীন যুগে ভারতবর্ষে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ থাকলেও সম্পদ বন্টন ও ভোগের ক্ষেত্রে চরম বৈষম্য ও অব্যবস্থা ছিল। অর্থাৎ বলছে এই যে আমরা প্রথম থেকে বলছি যে ভারতবর্ষ প্রাকৃতিক সম্পদ ঐশ্বর্যে ভরপুর ছিল, কিন্তু বন্টনের ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রে এর মধ্যে বৈষম্য দেখা দেয়। অভিজাত শ্রেণী ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানের মধ্যে অনেক তফাৎ ছিল। অর্থাৎ বলছে যারা অভিজাত শ্রেণী, একটু বড় শ্রেণী, তারা আর সাধারণ মানুষ, এদের জীবনযাত্রার মধ্যে অনেক পার্থক্য ছিল। সমাজে শ্রমজীবী মানুষ যেমন কৃষক, শ্রমিক, কামার, তাঁতি, এরা জীবন জীবিকার জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করত, আর তাদের এই পরিশ্রমের সুফল ভোগ করত অভিজাত শ্রেণীর লোকেরা। অর্থাৎ বলছে সাধারণ মানুষ, শ্রমিকরা শুধুমাত্র খেটেই যেত, আর এর তারা যে পরিশ্রম করত এর সুফলটা ভোগ করত এই অভিজাত শ্রেণীরা। তাই বলা হচ্ছে এই যে প্রাকৃতিক সম্পদ, এত সম্পদে ভারতবর্ষ পরিপূর্ণ ছিল, কিন্তু এই সম্পদগুলো বন্টন করার ক্ষেত্রে, ভোগ করার ক্ষেত্রে অব্যবস্থাপনা ছিল, সমান ছিল না। অর্থাৎ সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতো এই অভিজাত শ্রেণীরা, আর সাধারণ যারা মানুষ ছিল এরা শুধু খেটেই যেত, এরা আর কোনো ফল ভোগ করতে পারতো না। তারা মানে অভিজাত শ্রেণীর কথা বলছে, তারা অত্যন্ত বিলাসবহুল জীবন যাপন করত। অর্থাৎ অভিজাত শ্রেণীর কথা বলছে যে তারা অত্যন্ত বিলাসবহুল জীবন যাপন করত। এবার চলে আসি আমরা সামাজিক অবস্থায়, পরের পেজে আছে দেখো সামাজিক অবস্থা। ভারতবর্ষ আক্রমণের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থা, যেটা আমরা প্রথম থেকেই পড়ে আসছি। আমরা জানি যে এই সময় ভারতবর্ষে বর্ণ প্রথাটা খুব ছিল। বর্ণ প্রথা মানে হিন্দুদের মধ্যে বর্ণ প্রথা চালু ছিল। তাদের মধ্যে দেখা যাচ্ছে যে 4টি বর্ণ ছিল প্রাচীন হিন্দু সমাজে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটা আমরা আগে থেকেই পড়ে আসছি যে 4টা বর্ণ ছিল। এই 4টা বর্ণের মধ্যে একজন আরেকজনের সাথে কিছু করতেই পারতো না। অর্থাৎ ব্রাহ্মণরা ব্রাহ্মণদের সাথে থাকবে, ক্ষত্রিয়রা ক্ষত্রিয়দের মধ্যেই থাকবে, বৈশ্যরা বৈশ্যর সাথেই থাকবে, শূদ্ররা শূদ্রদের মধ্যেই থাকবে। বর্ণ প্রথাটা খুব প্রবল ছিল। 4টি বর্ণের মধ্যে সমাজে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের প্রভাব ছিল সবচেয়ে বেশি। তারা অন্যদের থেকে বেশি সুবিধা ভোগ করত। অর্থাৎ বলছে এই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা এরা সুযোগ সুবিধা বেশি ভোগ করত। এই সময় ক্ষত্রিয়রা যুদ্ধ বিগ্রহ এবং শাসনতন্ত্র পরিচালনা করত, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করত, শূদ্ররা কৃষি ও অন্যান্য সাধারণ বৃত্তি পেশায় নিয়োজিত ছিল। এটা আমি আন্ডারলাইন করবো, এটা কিন্তু আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে যে কার কি কাজ ছিল, ক্ষত্রিয়র কাজ কি, বৈশ্যর কাজ কি, শূদ্রর কাজ কি। সামাজিক পদমর্যাদা সুযোগ সুবিধার বিবেচনায় বৈশ্য, বিশেষ করে শূদ্ররা ছিল বঞ্চিত, অধঃপতিত, নিগৃহীত। অর্থাৎ যে দুটা শ্রেণীর কথা আমরা পড়ছি, বৈশ্য এবং শূদ্র, এরা ছিল সমাজে বঞ্চিত, নিগৃহীত, নির্যাতিত। সুযোগ সুবিধাটা ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রাই বেশি ভোগ করত। শূদ্ররা সমাজে অপবিত্র, অস্পর্শ বলে বিবেচিত হতো। তাদেরকে অস্পর্শ মানে তাদেরকে স্পর্শ করা যাবে না, তাদের ধারে কাছে যাওয়া যাবে না। গবেষক অধ্যাপক মোহাম্মদ ইনামুল হক খান বলেন, হিন্দুদের মধ্যে শ্রেণীবিভাগ নীতি নিম্নস্তরের লোকদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। শূদ্রদের বেদ, গীতা পাঠ, এমনকি বেদ বাক্য শোনারও অধিকার ছিল না। মন্দিরে প্রবেশ তাদের জন্য নিষিদ্ধ ছিল। অর্থাৎ বলছে শূদ্রদের তারা এতটাই অবহেলা করত, এতটাই ছোট চোখে দেখতো যে তাদের যে পবিত্র গ্রন্থগুলো আছে এগুলো তো ধরা দূরেই থাক, এগুলো যে তারা পড়বে এটা শোনার ক্ষমতাও তাদের ছিল না। এতটাই তাদেরকে অবহেলা করা হতো, এমনকি তারা মন্দিরে প্রবেশ করতেও পারতো না। তৎকালীন সমাজে বহু বিবাহ প্রচলিত থাকলেও অসম বর্ণ বা
আন্তঃসাম্প্রদায়িক বিবাহ এবং বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল। অর্থাৎ বলছে যে সেই সময়ে বহু বিবাহ প্রচলন ছিল, কিন্তু বহু বিবাহের প্রচলন থাকলে ওই যে বললাম বর্ণের বাইরে যাওয়া যাবে না, এক বর্ণ থেকে আরেক বর্ণের মধ্যে যাওয়া যাবে না। সহমরণ বা সতীদাহ প্রথা, নরবলি, গঙ্গায় শিশু সন্তান বিসর্জন ইত্যাদি অমানবিক কাজকে ধর্মীয়ভাবে পুণ্যের কাজ বলে বিবেচনা করা হতো। কিতাবুল হিন্দ এর নিচে আমরা একটু আন্ডারলাইন করে রাখি, কিতাবুল হিন্দ গ্রন্থের প্রণেতা আল বেরুনি, এটা অবশ্যই কোথাও না কোথাও পাবা। কিতাবুল হিন্দ গ্রন্থটি কে রচনা করেন? আল বেরুনি, একটু আমরা আন্ডারলাইন করে রাখি। এরপরে দেখো তোমার বইটার পাশে আছে জেনে রাখো, পাইছো? জি হ্যাঁ, মিনহাজুল জি পাইছো? জি ম্যাম। হ্যাঁ, এটা একটু আমরা আন্ডারলাইন করে রাখি, এটা আমাদের 6 নাম্বার প্রশ্নে আসে। সতীদাহ প্রথা কি? তখন আমরা এখানে সতীদাহ প্রথা বলতে কি বোঝো? ব্যাস, এবার আমরা একটু আসি ধর্মীয় অবস্থায়। ধর্মীয় অবস্থা, ঠিক আছে? তার নিচে আছে দেখো, ওইটা আমরা প্রথমেই যা বললাম সেটাই, যে ভারতে হিন্দু, বৌদ্ধ, জৈন এই 3টি ধর্ম প্রচলিত ছিল। প্রকৃতপক্ষে মুসলিম বিজয়ের আগে হিন্দু ধর্মই ছিল ভারতের প্রধান ধর্ম। ভারতের অধিকাংশ রাজাই ছিলেন হিন্দু। প্রাচীন ভারতের অন্য 2টি প্রধান ধর্ম হলো বৌদ্ধ ও জৈন। ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ। এটার প্রত্যেকটা লাইনই কিন্তু আমার একটা করে প্রশ্ন, এই জন্য আমি আস্তে আস্তে বলছি যেন বুঝতে পারো। প্রত্যেকটাই দেখবা যে তুমি নিজেই দেখো একটা করে প্রশ্ন তৈরি করতে পারবা। তিনি সিদ্ধার্থ নামেও পরিচিত, অর্থাৎ গৌতম বুদ্ধের কথা বলছে, তার আরেকটা নাম বা তিনি আরেকটা অন্য নামে পরিচিত ছিলেন, যেটা হলো সিদ্ধার্থ। তিনি বিহারে বুদ্ধ গয়ায় মোক্ষম লাভ করে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সংঘ প্রতিষ্ঠা করে। ভোগ বিলাস ত্যাগ করে আত্মার শুদ্ধি অর্জন, জীবে দয়া, পুনর্জন্ম বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। আমি এ পর্যন্ত যা বললাম প্রত্যেকটাই একটা একটা করে প্রশ্ন। যেমন ভারতে ছিল কিন্তু বললাম, এটাও কিন্তু আমার একটা বহুপদী প্রশ্ন। দেখো 3টা পয়েন্টস আছে, খেয়াল করেছো? জি তারপরে দেখো মুসলিম বিজয়ের আগে ভারতে প্রধান ধর্ম কি ছিল? হিন্দু ধর্ম, এটাও একটা প্রশ্ন। ভারতের অধিকাংশ রাজা কোন ধর্মাবলম্বী ছিলেন? হিন্দু ধর্ম। প্রাচীন ভারতে হিন্দু ধর্ম ছাড়া আরো 2টি ধর্ম ছিল, ধর্ম 2টি কি কি? বৌদ্ধ ও জৈন ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ আর আরো একটি অন্য নামে পরিচিতি লাভ করেন, নামটি কি? সিদ্ধার্থ। গৌতম বুদ্ধ কোথায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য মোক্ষম লাভ করেন? বুদ্ধ গয়ায়। বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র কি ছিল? ভোগ বিলাস ত্যাগ করে আত্মার শুদ্ধি অর্জন, জীবে দয়া, পুনর্জন্ম। এই জন্য আমি একটু আস্তে ধীরে পড়লাম, আমরা একটু খেয়াল করে নিলাম, দেখা গেল যে একটা প্যারা থেকে ঠিক এইটুকু লাইনের মধ্যে আমি কত প্রশ্ন তৈরি করতে পারি। এইভাবে যদি আমি পড়ি তাহলে দেখবা, ওই যে বলো যে নৈবিত্তিকে আমি কেমন করে বেশি নাম্বার পাবো। যে ছেলে বা যে শিক্ষার্থী এইভাবে পড়বে সে কিন্তু 30টা প্রশ্নের মধ্যে দেখবা অটোমেটিকলি সে 25টা 26টা এমনিই দিতে পারবে, কারণ আমার বহুপদী প্রশ্ন আমার এখানে আছে, জ্ঞানমূলক তো আছেই। তারপরে একটু দেখি, নিচের দিকে আসি। মহাবীর নামক একজন ক্ষত্রিয় সন্ন্যাসী জৈন ধর্মের প্রবর্তক ছিলেন। এটা আমাদের আসে, জ্ঞানমূলকেও আসে আবার নৈবিত্তিকেও আসে, যে জৈন ধর্মের প্রবর্তক কে? মহাবীর নামে একজন ক্ষত্রিয় সন্ন্যাসী, ব্যক্তিটির নাম হলো মহাবীর। অহিংসা ও সংযম জৈন ধর্মের প্রধান শিক্ষা। এটা আমি বহু আমি তো দেখেছি মহাবীরত্ব।
এবার চলে আসো শিক্ষা ও সাংস্কৃতিক অবস্থা। শেষের যে প্যারাটা রয়েছে শিক্ষা ও সাংস্কৃতিক অবস্থা। আরবদের বা মুসলমানরা যখন ভারতবর্ষ আক্রমণ করে তখন ভারতের শিক্ষা ও সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল? শিক্ষা সংস্কৃতিকে যথেষ্ট উন্নতি সাধিত হয়। ভারতীয়রাই প্রথম গণিতের শূন্য ও দশমিকের ব্যবস্থার প্রচলন করে। বৌদ্ধ ও হিন্দু শাসনাধীনে দেশের সর্বত্রই শিক্ষার বিস্তার ঘটে। মঠ, টোল, যারা পাচ্ছ না তারা দেখো 4-5 নাম্বার লাইনের দিকে। মঠ, হ্যাঁ, টোল, টোল, পাঠশালা, কলেজ, পাঠশালা, এমনকি কোথাও কোথাও বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। পশ্চিম ভারতে বল্লভী, বিহারের লালন্দা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঔরঙ্গিপুর, বিক্রমশিলা এবং বানারসিতে উচ্চশিক্ষার সুব্যবস্থা ছিল। এটাও কিন্তু আমাদের বহুপদী প্রশ্নের জন্য আসতে পারে যে কোথায় কোথায় এটা এখনো ম্যাডাম উচ্চশিক্ষার বিখ্যাত। ব্যবস্থা ছিল। এরপরে আবার দেখো আমার পাশে আছে জেনে রাখো, লালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে লিখো। আমরা দেখবো লালন্দা প্রাচীন বিশ্ববিদ্যালয়, ভারতের মগধ রাষ্ট্র মানে ম্যাডাম এখনকার বাংলাদেশ। ঠিক আছে? তাহলে জি, এবার একটু আমরা তাকাই যে যারা যারা আমরা এটুকু পড়লাম পার্ট 1 থেকে 3, এর মধ্যে একটু কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা? আমি যাকে বলি সেই একটু বলো দেখি, একসঙ্গে বললে তো আমি বুঝতে পারবো না। আজমাইন, জি ম্যাডাম। কোনো সমস্যা ম্যাডাম নেই তো? আপনারা তো ম্যাডাম 1 থেকে 3 এর মূলতানটা মধ্যে কি ম্যাডাম? আমি যে পড়াচ্ছি এটা কি বোঝা যাচ্ছে যে কিভাবে আমার প্রশ্ন হতে পারে, কিভাবে পড়া? এইভাবে পড়লেই কি সম্ভব নাকি আরো অন্য কোনো ভাবে পড়াতে হবে বলো? কোনো সমস্যা আছে না? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ সেটা বলো। হচ্ছে ম্যাডাম, মুলতান আসলে কি ম্যাডাম? মানে মুলতানটা আসলে আমি এটা কি হিসেবে পড়বো? সিন্ধু ও মুলতান দুইটি আলাদা আলাদা রাজ্য, ঠিক আছে? ম্যাডাম মুলতান রাজ্যটা আসলে কোন দিকে ছিল? ওটা তো এখন তাহলে আবার দেখাবে। তুমি চলে আসো 5 নাম্বার পৃষ্ঠায়। জি ম্যাডাম। ওখানে কি মানচিত্রে দেওয়া আছে? জি ম্যাডাম। ওখানে কি দেখা যাচ্ছে? অনেক তো ছোট ছোট লেখা। জি ম্যাম। হ্যাঁ, ওর মধ্যে একটু দেখো মুলতান রাজ্যটা দেখা যাচ্ছে কিনা। আর না হলে আবার একটু দেখাতে হবে, তাহলে অন্য একটা নিয়ে এসে। তারপরে আর এদিকে কোথাও মানচিত্র আছে? আর ওইটা আমরা পাবো তোমার পৃষ্ঠা নাম্বার, চলে আসো পরের পৃষ্ঠায় আমরা পাবো পাঠ 5-এ আছে, পাঠ 5-এ জি ম্যাডাম। আসছে, পাইছো? দেখো সিন্ধু ও মুলতান অভিযানের কারণ আছে না? জি ম্যাডাম। ওইখানেই আমরা পাবো সিন্ধুর অবস্থা, তারপরে পাবো মুলতানের অবস্থা, ঠিক আছে? আমরা পাঠ 5 যখন পড়বো তখন আমরা এখানেই পেয়ে যাবো। হ্যাঁ, মোহাম্মদ বিন কাসেম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ওটা বের করে তোমাকে দেখাচ্ছি, বের করে আমি দেখাই। এবার দেখি, তুমি একটু লাইনে থাকো, আমি বলতেছি। মিনহাজুল, জি ম্যাম। তোমার কি সমস্যা বলো? না ম্যাম, কোনো সমস্যা, হ্যাঁ সমস্যা নেই। সমস্যা, আচ্ছা এটা যে কি, এটা হলো 9। ইয়েস 9 কি শুনতে পাচ্ছ আমার কথা? ম্যাম। হ্যাঁ বলো। এই যে দ্বিতীয় না ম্যাম, পত্র আমরা যে পড়লাম পাঠ 3 পর্যন্ত, এই যে পরিচিতি থেকে শুরু করে ঠিক ভারতবর্ষের ওই মুসলমানদের আক্রমণের পূর্ব পর্যন্ত শিল্প ও সাংস্কৃতিক অবস্থা পর্যন্ত পড়লাম। এখানে কোনো সমস্যা আছে বাবা? না ম্যাম। আচ্ছা, আর যে বাকি দুটো, এই দুইজন যে ওরা কি নামে রাখছে, নিজেদের নাম তো নাই। হ্যাঁ, এই জন্য আমি বুঝতে পারছি না। একটা হলো পুনের মডেল আর একটা হলো ম্যাডাম ইচ্ছা মতো রাখতে যাই হোক। এভাবে বলতে হবে না, আমাদের যে নাম আছে আমরা নামটাই ব্যবহার করব, ঠিক না? জি, বোঝা গেছে? ওটাই ভালো। আমরা কি নাম ব্যবহার করব না? জি, হ্যাঁ। আচ্ছা, আমাদের এরপরে এখন ক্লাস হবে অর্থনীতি ক্লাস, ঠিক আছে? অর্থনীতি ক্লাসের জন্য আমরা একটু হই, আপাতত লিভ করি। অর্থনীতি ক্লাস হবে এখন, একটু লিভ করে আমরা আসসালামু আলাইকুম। 5 মিনিট পরে চলে আসি। I mean,